আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ ৮ই ফেব্রুয়ারি পৌঁছানো হবে বিভিন্ন দল ও গণ অভ্যুত্থানের শক্তিগুলোর কাছে, জানালেন আইন উপদেষ্টা। সংস্কার বাস্তবায়নে নির্বাচিত সরকার প্রয়োজন আবারও বলল বিএনপি। প্রতিটি সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে আশা। দুদকের মামলায় বিএসএস এর সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত উল ইসলাম গ্রেপ্তার নিশ্চিত করলেন ডিবি প্রধান। বাটাগুড় বাস্কা কচ্ছপ প্রকৃতিতে ফিরিয়ে আনতে ২ বছরের কর্মপরিকল্পনা। জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই মত পরিবেশবাদীদের। এবং বিপিএল এ দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি চট্টগ্রাম কিংস ও খুলনা টাইগার্স। ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ চট্টগ্রামের। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ৬ সংস্কার কমিশনের মেয়াদ শেষ হবে ৮ই ফেব্রুয়ারি ও দিনই প্রকাশিত হবে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন। এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কমিশনের প্রতিবেদন বিভিন্ন দল ও গণ অভ্যুত্থানের শক্তিগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সংস্কার কমিশন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশন প্রধানদের বৈঠক। বৈঠকে সব কমিশনের প্রধানরা উপস্থিত ছিলেন। তাঁরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার কমিশনের সবশেষ কার্যক্রম তুলে ধরেন। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কি আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কি আছে, মধ্যমেয়াদে কি আছে, ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। এরপর সব রাজনৈতিক দল ও সব পক্ষের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলনের যারা পক্ষশক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন। আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে। আসিফ নজরুল বলেন, এই ৬টি কমিশন গঠন করা হয়েছিল সুষ্ঠু নির্বাচনের পথকে সামনে রেখে। একই সঙ্গে জরুরি রাষ্ট্র সংস্কারের মীমাংসার জন্য কমিশনগুলো গঠন করা হয়েছিল। সামনে রেখে মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতে সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। প্রস্তাবগুলো তুলে ধরে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই সব সংস্কার বাস্তবায়ন করতে পারবে। প্রতিটি সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্রকাঠামো নির্মাণে প্রস্তাবিত ৩১ দফা নিয়ে নিয়মিত কর্মশালার আয়োজন করছে বিএনপি। গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রস্তাবনাও দিচ্ছে দলটি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে সবার জন্য স্বাস্থ্য এই প্রতিপাদ্যে স্বাস্থ্য খাতে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা সংস্কার উদ্যোগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাগত জানায়, তবে বিশ্বাস করে যে একটি নির্বাচিত দলের পক্ষে বা দলের সরকারের পক্ষে জনপ্রত্যাশার সাথে সংগতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও বাস্তব সম্ভব। সংস্কার নিয়ে সবার মতামত নেওয়ার কথাও বলেন ডক্টর খন্দকার মোশাররফ। আমরা আশা করি যে সরকার প্রত্যেকটা সংস্কারের ব্যাপারে
এদেশের বিভিন্ন দলের সাথে এবং গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে জনগণ যে সুপারিশগুলো সমর্থন করবে সেই সুপারিশগুলো এই সরকার গ্রহণ করবে এবং জনগণের স্বার্থে তারা নিবেদিত থাকবে। দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান তিনি। গ্যাসের দাম যদি বৃদ্ধি হয় 19 টাকা প্রতি সিলিন্ডারে, এটা তো সাংঘাতিক ধরনের অর্থনীতির উপর একটা চাপ পড়বে, গরিব মানুষের উপর চাপ পড়বে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত উল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত 10:30টার দিকে দুদকের একটি মামলায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলি রুবায়েত 2020 সালের 17 মে প্রথম দফায় বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব পান। 4 বছর দায়িত্ব পালনের পর পুনর্নিয়োগ পেয়ে গত বছরের 16 মে তিনি আবার বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এই সময় শেয়ারবাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে শিবলি রুবায়েতের বিদেশ যাত্রায় গত 9 অক্টোবর নিষেধাজ্ঞা দেন আদালত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের 10 আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলি রুবায়েত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে ফিরে যান। কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভোল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি মুখপাত্র জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের চিঠি পেয়ে 300 সেফ ডিপোজিটে জমা এবং উত্তোলন বন্ধ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। দুদক মহাপরিচালক জানিয়েছেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে এমন তথ্য পেলে প্রয়োজনে অন্য ব্যাংকের লকারও দেখা হবে। রিপোর্ট করছেন রোকসানা আমিন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরীর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলায় গত মাসে তার লকারে তল্লাশির অভিযান চালানোর সময় বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বেশ কিছু লকার সিলগালা অবস্থায় পায় দুদকের অনুসন্ধান দল। এসব লকারে অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে বলে মনে করছে দুদক। আপাতত নতুন বরাদ্দ না দেওয়া সহ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের লকারগুলো না খুলতে চিঠি দিয়েছে দুদক। লকার ফ্রিজের অনুরোধ জানিয়ে দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামানের সই করা ওই চিঠিতে বলা হয়, 30 জানুয়ারি দুদক চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ব্যাংকের লকারের সম্পদ ফ্রিজের সম্মতি দেওয়া হয়েছে। সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ নিয়ে বিস্তারিত কথা বলেন দুদক মহাপরিচালক। এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। আমরা মনে করছি যে এইগুলোতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধান দল থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে পরবর্তী সময়ে অনুসন্ধান দল এই বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করবেন। তবে লকার স্থগিত করা দুদকের এখতিয়ারভুক্ত কিনা এমন প্রশ্ন ছিল গণমাধ্যমের। দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর ক্ষমতা বলে আমাদের অনুসন্ধান দল এই পত্র লিখেছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। অভিযোগ সংক্রান্তে যেখানে যেখানে প্রয়োজন হবে, শুধু বাংলাদেশ ব্যাংকের জন্য নয়, যে কোনো ব্যাংকে প্রয়োজন হলে সবখানেই যাব। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভল্টে অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করা হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে সুরায়ে নিজাম বা মাওলানা জুবায়ের অনুসারীদের 3 দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবার বিশ্ব ইজতেমা হচ্ছে 3 পর্বে। সোমবার জোহরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে অংশ নিতে তুরাগ তীরে আবারও জড়ো হয়েছেন হাজার হাজার মুসল্লি। ইজতেমা উপলক্ষে টঙ্গী এলাকা জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ফজরের নামাজের পর থেকে তাবলিগ জামায়াতের দেশ বিদেশের আলেমরা সমাপনী বয়ান করছেন মুসল্লিদের উদ্দেশ্যে।
জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা জুবায়ের অনুসারীদের 2 পর্বের বিশ্ব ইজতেমা। 14 ফেব্রুয়ারি শুক্রবার থেকে তুরাগ তীরে আবার শুরু হচ্ছে মাওলানা সাদপন্থীদের 3 দিনের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে দারিদ্র্যপ্রবণ জনপদ মাদারীপুরের ডাসার উপজেলা। কিন্তু ডাসারের দৃশ্যমান দারিদ্র্য আসলে কতটুকু, সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় বাকি। সরেজমিন দেখতে ডাসারে গিয়েছিল চ্যানেল আই সংবাদ টিম। আলী আসগরের তোলা ছবিতে পরাগ আজিম জানাচ্ছেন বিস্তারিত। গত বৃহস্পতিবার দারিদ্র্য মানচিত্র 2022-এর রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যার সহায়তায় ছিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও বিশ্ব ব্যাংক। রিপোর্ট অনুযায়ী দেশের সবচেয়ে দারিদ্র্যপ্রবণ উপজেলা মাদারীপুর জেলার ডাসার। দারিদ্র্যের হার 63.2%। ডাসার মাদারীপুরের একটি নতুন উপজেলা, যা কালকিনি উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় 2021 সালে। সদর উপজেলার আশেপাশের রাস্তা, সুদৃশ্য বাড়ি ও নান্দনিক মসজিদ দেখে পরিসংখ্যান ব্যুরোর তথ্যের সাথে মিলের চেয়ে অমিলই চোখে পড়ে বেশি। সেখানকার মানুষের প্রতিক্রিয়াও ভিন্ন। আমাদের এলাকায় যদি 20টা ঘর থাকে, 6 থেকে 7 জন থাকে আপনার ইউরোপ কান্ট্রিতে, ইতালি, স্পেন, লন্ডন। ওরকম গরিব তো পৃথিবীর সব জায়গায় আছে, ওই তুলনায় ডাসার কোনো গরিব নেই। ডাসারের শিক্ষার হার সবচেয়ে বেশি। আমাদের একটা ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়াইছে। তবে পরিসংখ্যানকে একেবারে উড়িয়ে দেননি ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাধারণ চোখে আসলে এভাবে আমি দেখছি না, তবে পরিসংখ্যান কোন ইন্ডিকেটরে সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে বা জরিপ করেছে তারা নিশ্চয়ই ভালো বলতে পারবে। আলোর নিচে অন্ধকারের মতোই উপজেলা ভবনের ঠিক বিপরীতে এই বাড়ির অবস্থান। এখানে ভাড়া থাকেন কয়েকজন ছিন্নমূল মানুষ। আমি কিছুই করি না, আমার তো বাড়িঘর নাই, আমার কিছু নাই। আমি হে সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? কেটা গরিব কেটা ধনী সেটা তো আমি জানি না। আমরা আমি টুকটাক একটু কাজ করি, আর বাপের তার সংসার চলে না। উপজেলা থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে এগোলে রাস্তায় চোখে পড়ে দিনমজুর নারীদের। মাঠে কি কাজ করেন? এই তো সারা লাগাই, 350 টাকা। এই কি হয়? আমরা যে গরিব আছি, আমাদের জন্য তার কিছু বাইরে ইনকাম বা কর্মসংস্থান এরকম পাশাপাশি কোনো নাই। আমার এলাকার দেখবে না, গরিব না ধনী দেখবে না। কিছুটা দূরে নবগ্রাম ইউনিয়নের চলবল গ্রাম। বিলের এই গ্রাম সহ আরো কয়েকটি গ্রামে চাষের জমিতে পানি থাকে বছরের বেশিরভাগ সময়। খরচা সাইড যদি জমি ধান লাগায়, আবার ধান আস্তে আস্তে পানি করবে, তলাই যাবে। এক ফসল হয় তাও তো ঠিক মতো হইতেছে না। এই জায়গা যদি আমাকে 2 ফসল হইতো তাহলে আমরা একটু আয় উন্নতি হইতো। একটা সুইচ গেট হইলে কয়েক হাজার হেক্টর জায়গা উপকৃত হবে। এখানকার মানুষদের বেশিরভাগই কৃষক, তাই এক ফসলি জমি চাষে তাদের উন্নতিও কম। পাশাপাশি আছে বেকারত্ব। দারিদ্র্য পরিমাপে এই বিষয়টিও রাখছে বড় ভূমিকা। পরাগ আজিম, চ্যানেল আই, নবগ্রাম, ডাসার, মাদারীপুর। প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বড় কাইট্টা বা বাটাগুড় বাস্কা কচ্ছপের কৃত্রিম প্রজননের উদ্যোগে বড় ধরনের সফলতা আসায় এর সংরক্ষণ ও প্রকৃতিতে ফিরিয়ে আনতে আরও 2 বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে বন বিভাগ, অস্ট্রেলিয়ার জুভিয়েনা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে কাছিম সহ অন্যান্য জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলে মত পরিবেশবাদীদের। আলিম আল রাজের রিপোর্ট। শতাব্দীর পর শতাব্দী মাংসের জন্য নির্বিচার কচ্ছপ শিকার ও প্রকৃতি ধ্বংসে প্রকৃতি থেকে হারিয়ে গেছে অনেক প্রজাতির কচ্ছপ। তাদেরই এক প্রজাতি বাটাগুড় বাস্কা বা নর্দার্ন রিভার টেরাপিন, যা বড় কাইট্টা নামেও পরিচিত। প্রকৃতি সংরক্ষণে কাজ করা আন্তর্জাতিক সংগঠন আইইউসিএনের মহাবিপন্নের তালিকায় থাকা বাটাগুড় বাস্কা সংরক্ষণ ও মুক্ত প্রকৃতিতে ফিরিয়ে আনতে 2012 সাল থেকে কাজ করে যাচ্ছে বন বিভাগ, অস্ট্রিয়া জুভিয়েনা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সুন্দরবনের করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে নিবিড় পরিচর্যায় বর্তমানে বাটাগুড় বাস্কার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 500। এই কাজ চলমান থাকবে, একবারে তো বেশি সময় ধরে করা যায় না, তবে 2 বছর পরে প্রয়োজন বোধে এটিকে বৃদ্ধি করা যাবে। বৈজ্ঞানিক বিষয়গুলো, গবেষণাধর্মী বিষয়গুলোর জন্য কিন্তু গবেষণা কাজের ভীষণ ভীষণ প্রয়োজন, এবং সেই কারণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এগিয়ে এসছে বন অধিদপ্তরের সাথে একসাথে কাজ করার জন্য। রেয়ারিং হচ্ছে, ব্রিডিং হচ্ছে, এবং সুন্দরবনের আরও প্রায় 16টি পুকুরে কিন্তু আমরা এটি ছেড়েছি। এটি আমাদের উদ্দেশ্যটি হচ্ছে এই পুকুরগুলোতে যখন আস্তে আস্তে ব্রিডিং হবে এবং তারাই কিন্তু আস্তে আস্তে পুকুর থেকে কিন্তু সুন্দরবনের নদী খালে আস্তে আস্তে বিস্তৃতি হবে, এবং এইভাবেই এই
বাতাগুর বাস্কা কিন্তু প্রকৃতিতে আস্তে আস্তে চলে আসবে। কচ্ছপটি সংরক্ষণ ও প্রকৃতিতে ফিরিয়ে আনার অভিযাত্রায় আরও 2 বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে সংস্থাগুলো। এখানে জু ভিয়েনা, বন বিভাগ এবং আমরা প্রকৃতিজন ফাউন্ডেশন একসাথে মিলে এই কাজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ক্যাপটিভ কনজারভেশনে প্রচুর বাটাগুর বাস্কার নতুন প্রজন্ম এসছে এবং বেশ কিছু সংখ্যা কিন্তু বেশ এখন একটা ভালো বয়সে চলে এসছে এবং তাদের আমরা ট্রান্সমিটার লাগিয়ে আমাদের এই সুন্দরবনের নদীতে ছেড়েছি আগে এবং আবারও ছাড়া হবে। আমরা যেই জিনিসটাতে সবচেয়ে বেশি জোর দিচ্ছি এর বংশবৃদ্ধি, এবং এই বংশবৃদ্ধিটা যদি করতে পারি আমরা আরও ভালোভাবে আরও বাড়াতে পারি, তাহলে যেটা হবে নেচারে হয়তো এক সময় এরা আবার ফিরে যাবে এবং আবারও এরা আগের মতো বিচরণ করবে আমাদের নদ নদীতে। একসময় সুন্দরবন থেকে শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত ছিল বাটাগুর ভাস্কার বসতি। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। দেশে বাংলা ভাষার পর সবচেয়ে বেশি চর্চা হয় ইংরেজি ভাষার। প্রাতিষ্ঠানিক শিক্ষায় ইংরেজি ব্যাপক গুরুত্ব পেলেও ব্যবহারের ক্ষেত্রে কতটা কাজে আসছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপকরা বলছেন, ইংরেজিতে দক্ষতা না থাকায় তরুণরা ক্যারিয়ারে পিছিয়ে পড়ছে। এর জন্য শিক্ষা পদ্ধতিতে গলদ দেখছেন সংশ্লিষ্টরা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বাংলাদেশের শিক্ষা জীবনের শুরু থেকেই একজন শিক্ষার্থীকে যেসব বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হয় তার একটি ইংরেজি। শ্রেণীকক্ষে বছরের পর বছর যেভাবে বিষয়টি পড়ানো হচ্ছে তাতে ভাষা হিসেবে ইংরেজিকে কতটা জানা যাচ্ছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে বাংলাদেশের বহু তরুণকে উচ্চশিক্ষা কিংবা ভালো চাকরির জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর মতো আলাদা করে ইংরেজি শেখার প্রশিক্ষণ কেন্দ্রে যেতে হচ্ছে। আমাদের গ্রামাটিক্যাল পড়ানো হচ্ছে। আমাদের যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, সেটাতে আমরা কথা বলতে পারি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে সহজভাবে যে টিচাররা উপস্থাপন করবে সে বিষয়ে অনেক টিচারদের অনেক ল্যাকিং আছে। নিয়োগদাতারা জানালেন, ফল নির্ভর ইংরেজি শেখার পদ্ধতি চাকরির বাজারে তরুণদের পিছিয়ে দিচ্ছে। সিম্পল আমরা প্রশ্ন করি, ফার্স্ট প্লিজ সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, বলতে পারে না, আই অ্যাম, এই একটা প্রবলেম আর কি। বেরোচ্ছে না কেন? কারণ কি তার ভিতরে ভয় আছে যে সবার সামনে দাঁড়িয়ে কথা বলা যাবে না, আবার ইংলিশ তো নাই। তাদের যে ক্যাপাসিটি চাকরি পাচ্ছে শুধুমাত্র এই প্রেজেন্টেশন যদি ভালো পারে, ইংলিশে একটু কথা বলতে পারে, তার স্যালারিটা কিন্তু একটু বাড়িয়ে নেওয়া অবশ্যই সম্ভব। ইংরেজির এই শিক্ষকের পর্যবেক্ষণ, শিক্ষার্থীরা বিষয়টির পেছনে প্রচুর সময় ও অর্থ ব্যয় করলেও তা কাজে না আসার কারণ হলো শিক্ষার পদ্ধতি। রিডিং অ্যান্ড রাইটিং, কিন্তু লিসেনিং এবং স্পিকিংটা খুবই কম হয়। ইংলিশ ক্লাসে টিচার ইংলিশে কথা বলবে এবং স্টুডেন্টরাও ইংলিশে রিপ্লাই করবে, তাহলে মনে হয় এই লিসেনিং এবং স্পিকিং স্কিলটা বাচ্চাদের হয়ে যাবে। 10 বছর তো ইংলিশ শিখতে লাগে না, 1 থেকে যদি প্র্যাকটিস করে তাহলে অবশ্যই এটা স্কুল জীবন পার করেই সে ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যেতে পারে। দেশের অগ্রযাত্রা নিশ্চিতে মাতৃভাষা চর্চার পাশাপাশি ইংরেজি শেখানোর পদ্ধতি সময় উপযোগী করার তাগিদ দিয়েছেন তিনি। যদি স্পিকিং এবং লিসেনিং এর উপরে আগেও ছিল 20 নাম্বার করেছিল, কিন্তু সেটা আমরা বাস্তবে রূপ দিতে পারি না। তো লিসেনিং এবং স্পিকিং এর উপরে এরকম একটা পরীক্ষা নেওয়া যায়, তাহলে মনে হয় অবশ্যই অতি দ্রুতই বাচ্চারা ইংরেজি শিখে যাবে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় গ্রন্থাগার দিবস আজ। পুরোদমে এগিয়ে চলেছে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের নতুন ভবন নির্মাণ কাজ। ডিজিটাল লাইব্রেরি, শিশু, প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আলাদা অধ্যয়নের ব্যবস্থা সহ অত্যাধুনিক সুবিধা থাকছে নির্মাণাধীন নতুন ভবনে। এর নির্মাণ শৈলী ও নান্দনিকতা মুগ্ধ করার পাশাপাশি মানুষকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি বছরে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছে গণপূর্ত অধিদপ্তর। নাজিব বেগের রিপোর্ট। 1954 সালের 5 ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের। গণগ্রন্থাগার শুধু বইয়ের সমাহার নয়, বইপ্রেমীদের মিলনক্ষেত্র হয়ে ওঠে, পরিণত হয় মেধা ও মননের চর্চা কেন্দ্র। সার্বিক উৎকর্ষতা বাড়াতে আধুনিকায়ন করা হচ্ছে শাহবাগের
গণগ্রন্থাগার। নির্মাণাধীন ভবনে সাধারণ লাইব্রেরির পাশাপাশি থাকবে ডিজিটাল লাইব্রেরি, থাকছে সায়েন্স ও রেফারেন্স রিডিং রুম। শিশু, বৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্নদের পড়ার সুবিধায় থাকছে আলাদা ব্যবস্থা। একই সাথে অধ্যয়ন করতে পারবেন প্রায় 2000 মানুষ। ভবনের নকশা করেছে ডিকন ও কিউব ইনসাইট। সকল বয়সীমার জন্য, যেমন ধরেন বাচ্চা, তারপরে ইয়াং এবং যারা বয়োবৃদ্ধ আছেন সবার জন্য আমাদের আলাদা আলাদা রিডিং সেকশন এখানে থাকছে। অলসো আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ লাইক সায়েন্স, হিস্ট্রি এই ধরনের এবং আর্ট এগুলো নিয়ে আমাদের রিডিং সেকশন, আর্কাইভ অ্যান্ড এই ব্যাপারগুলো এখানে থাকছে। বিশ্ব দরবারে যেন বাংলাদেশের স্থাপত্য আইকনিক কিছু একটা দিতে পারে। যেহেতু এটা পাবলিক লাইব্রেরি, এটার অপরিসীম আমাদের শিক্ষাক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে খুব বেশি, তো ওই জন্য আমরা চেষ্টা করেছি এটা যেন বিশ্ব দরবারে বাংলাদেশের স্থাপত্যের পক্ষ থেকে আইকনিক একটা স্ট্রাকচার হিসেবে থাকে। অডিটোরিয়াম করা হচ্ছে 3টি, থাকছে ডে কেয়ার সেন্টারও। গণ ব্যাপারটাকে আমরা এখানে এমফেসাইজ করেছি, যেন যে ডেমোক্রেটিক একটা বিল্ডিং, যে গণমানুষের বিল্ডিং, সেটাকে এখানে যেন সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত গণমানুষ যেন এখানে আসতে পারে, সবার কাছে যেন একটা ইনভাইটিং ক্যারেক্টার হয়, সেই কারণেই এই ডিজাইনটা আমরা ওইভাবেই করা হয়েছে। চলতি বছরের শেষে গণগ্রন্থাগারের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ করার আশা করছেন সংশ্লিষ্টরা। 9 তলার মধ্যে আমাদের 2টা বেসমেন্ট হয়ে গেছে এবং 9 তলা পর্যন্ত যেটা স্ট্রাকচার হওয়ার কথা, এর মধ্যে আমাদের 7টা ফ্লোর হয়ে গেছে। ঠিকাদারদের সঙ্গে আমরা বসেছিলাম, আমরা আশা করছি যে ডিসেম্বর 25-এর মধ্যে এটা আমরা শেষ করতে পারব। প্রকল্পের আওতায় অফিস ভবনের পাশাপাশি একটি আবাসিক ভবনও নির্মাণ করা হচ্ছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এবারে যাচ্ছি বিপিএল আপডেটে। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল সিজন 11-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম কিংস। মিরপুরের হোম অফ ক্রিকেটে আজ সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচ। আসরে দুর্দান্ত ছন্দে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করে চট্টগ্রাম কিংস। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে হারলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ চট্টগ্রামের সামনে। চট্টগ্রামের ওপেনার পারভেজ হোসেন ইমন ও শামীম পাটোয়ারি আছেন ছন্দে। এলিমিনেটরে শক্তিশালী রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্সের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ওপেনার নাঈম শেখ। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে দর্শক। ফিরে এলাম বিরতির পর। সুইডেনের পশ্চিমাঞ্চলে ওরেব্রো শহরে প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে বন্দুক হামলায় 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকালে রাজধানী স্টকহোম থেকে 200 কিলোমিটার পশ্চিমে ওরেব্রোর রিস বার্গোস্কা স্কুলে হামলা চালায় এক বন্দুকধারী। এতে 10 জন নিহত এবং 5 জন আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন এবং তিনি একাই এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে গুলির ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হতাহতদের হাসপাতালে স্থানান্তর করে পুলিশ। এই ঘটনাকে সুইডেনের জন্য খুবই বেদনাদায়ক একটি দিন বলে মন্তব্য করেছেন সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। এবারে কৃষি সংবাদ। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালিতে চলতি মৌসুমে উৎপাদন ও সরবরাহ বেড়েছে। এজন্য বাজারে ফুলের দামও কম। তবে সামনে বিশেষ দিনগুলোতে কাঙ্ক্ষিত দাম পেয়ে লাভবান হওয়ার আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। উৎসব ও বিশেষ দিন ঘিরে জমজমাট যশোরের গদখালির ফুল বাজার। এবছর ফুলের উৎপাদন ও সরবরাহ বাড়ায় আগেভাগেই জমে উঠেছে ফুলের এ মোকাম। তবে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা। এতে আর্থিক ক্ষতির কথা বলছেন তারা। গোলাপ বিক্রি হবে 15 থেকে 20 টাকা পিস, আশাবাদী এবং হবে ইনশাআল্লাহ। প্রতি বছরই হয়েছে কম আর বেশি। আমাদের একটু চাষিদের লস হয়েছে, তো লস হইলে বেচা কিনি মোটামুটি হয়েছে আর কি। লোকজন বেশি কিন্তু দাম কম, ডিলারের দাম কম।
300 টাকা, 6 টাকা পিস পড়েছে। সেক্ষেত্রে দাম অবশ্যই খুবই সাশ্রয়ী, আর আমি কিনতে পেরে অনেক বেশি খুশি। 14 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন ও ভ্যালেন্টাইন্স ডে এবং 21শে ফেব্রুয়ারি ঘিরে ফুলের কাঙ্ক্ষিত দাম পাবেন বলে আশা করছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। মার্কেটের অবস্থা খুবই ভালো, কারণ ফুলের উৎপাদনও বেশি, যার কারণে আমাদের চাষিরা খুব স্বাচ্ছন্দ্যে ফুল বিক্রয় করতেছে। এবং আমাদের বিগত বর্ষার মৌসুমে যে ক্ষতিটা হয়েছিল, আমরা আশা করতেছি আগামী 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন এই 3 দিবসকে কেন্দ্র করে ইনশাল্লাহ চাষিরা তাদের ক্ষতিটা পুষিয়ে নেবে। কৃষি বিভাগ জানিয়েছে চলতি বছর যশোর জেলায় 700 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কক্সবাজারে রয়েছে ক্রীড়া পর্যটনের অপার সম্ভাবনা। আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি সমুদ্র সৈকতেও বছর জুড়ে ক্রীড়াভিত্তিক নানা আয়োজনের সুযোগ রয়েছে এখানে। সংশ্লিষ্টরা বলছেন, শুধুমাত্র খেলাধুলাকে কেন্দ্র করেই আলাদা পর্যটন হাব গড়ে তোলা সম্ভব। এরই মধ্যে ক্রীড়া বান্ধব পর্যটন গড়ে তুলতে কাজ করছে জেলা প্রশাসনও। নুরুল আলমের ভিডিও চিত্রে সরদার আজম মানিকের রিপোর্ট। পর্যটন নগরী কক্সবাজার, যেখানে রয়েছে অসীম সমুদ্র, নীল জলরাশি, উন্মুক্ত আর পাহাড়ি সৌন্দর্য মণ্ডিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এছাড়া আন্তর্জাতিক মানের ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম, বিকেএসপি, বিমানবন্দর ও হোটেল রেস্টুরেন্টও আছে কক্সবাজারে। এতে প্রকৃতির স্বর্গীয় সৌন্দর্যের হাতছানিতে শুধু পর্যটকরাই নয়, বরং দেশ বিদেশের লাখো ক্রীড়াপ্রেমীদেরও গন্তব্য কক্সবাজার। সংশ্লিষ্টরা বলছেন, উন্মুক্ত সৈকতে ভলিবল, ফুটবল, ক্রিকেট, ম্যারাথন, হাডুডু কিংবা সার্ফিং আয়োজন সম্ভব। বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এই অ্যাক্টিভিটিস গুলা যদি আমরা ফেস্টিভ্যাল আকারে করতে পারি, আমার মনে হয় এই পর্যটন আরো ডেভেলপ হবে। বাংলাদেশকে প্রমোট করার জন্য, কক্সবাজারকে প্রমোট করার জন্য বর্তমান সরকার যদি চাই, এখানে খেলাধুলাকে আরো বেশি ভবিষ্যতের সামনের দিকে এগিয়ে নিতে পারবে। কক্সবাজার ক্রীড়া পর্যটনের হাব হিসেবে গড়ে উঠলে গতি আসবে অর্থনীতিতেও। ক্রীড়ার শহর হিসেবে যদি আমরা যদি প্রমোট করি, কক্সবাজার এটা মানুষের পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় ভেন্যু হবে। এবং অনেকেই শুধু সমুদ্র দেখতে না, ক্রীড়া দেখতেও কক্সবাজার আসবে। ক্রীড়া পর্যটনের সম্ভাবনা বাস্তবে রূপ দিতে তৎপর জেলা প্রশাসনও। কক্সবাজারের যে কারাতে, মার্শাল আর্টের যে একটা সমৃদ্ধি সারা বাংলাদেশে প্রসিদ্ধ, এবং তাকে ঘিরে একটি স্পোর্টস ট্যুরিজম গড়ে উঠতে পারে। আমরা আগামীতে এগুলো নিয়ে কাজ করছি। সরকারের সদিচ্ছায় কক্সবাজার হয়ে উঠবে ক্রীড়া পর্যটনের অন্যতম দৃষ্টান্ত। প্রত্যাশা ক্রীড়া প্রেমী সহ সব মহলের। ক্রীড়া বান্ধব পর্যটনের অনেক সম্ভাবনা রয়েছে এই কক্সবাজারে। এই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই সরকার যেন এ ব্যাপারে দ্রুত উদ্যোগ গ্রহণ করে, তাহলে পর্যটনের নতুন একটি ধার উন্মোচিত হবে। কক্সবাজারের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ 8 ফেব্রুয়ারি পৌঁছানো হবে বিভিন্ন দল ও গণঅভ্যুত্থানের শক্তিগুলোর কাছে, জানালেন আইন উপদেষ্টা। সংস্কার বাস্তবায়নে নির্বাচিত সরকার প্রয়োজন আবারও বলল বিএনপি। প্রতিটি সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে আশা। দুদকের মামলায় বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম গ্রেপ্তার নিশ্চিত করলেন ডিবি প্রধান। বাটাগুর বাস্কা কচ্ছপ প্রকৃতিতে ফিরিয়ে আনতে 2 বছরের কর্মপরিকল্পনা। জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই মত পরিবেশবাদীদের। এবং বিপিএল-এ দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি চট্টগ্রাম কিংস ও খুলনা টাইগার্স। ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ চট্টগ্রামের।